তৃণমূল নেতাদের প্রাসাদোপম বাড়ি দেখেছেন, গাড়ি দেখেছেন, এবার দেখুন স্টেডিয়াম, চোখ ধাঁধানো খেলার মাঠ, সুইমিং পুল, জিম, কি নেই সেখানে। এই সম্প্রতি দুবরাজপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল কর্মাধ্যক্ষ মহিম শেখের সিউড়ি বিধানসভা যাত্রা অঞ্চলের গুমসুমা গ্রামে কয়েক বিঘা জমির ওপর তৈরি হয়েছে উন্নত মানের স্টেডিয়াম। কিন্তু প্রশ্ন, এত বড় স্টেডিয়াম তিনি তৈরি করলেন কিভাবে? মহিম শেখ একজন খেলাপ্রেমী, একসময় মোটর মেকানিক ছিলেন, তারপর ধীরে ধীরে একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত হন। কিন্তু তাই বলে এত বড় স্টেডিয়াম একা হাতে বানানো কিভাবে সম্ভব? কোটি টাকার মালিক হয়ে ওঠার পিছনে রহস্যটা কি? একজন সাধারণ তৃণমূল নেতার আয়ের উৎস নিয়ে প্রশ্ন উঠছে। ইডেনে যেভাবে খেলা হয় দেখতেই পাচ্ছেন, সেই সিএবির তরফ থেকে এখানে খেলা হচ্ছে, সেই খেলা কিন্তু ইতিমধ্যে চলছে। অর্থাৎ আমরা এই মাঠে আছি, মাঠে যে মাঠ, সেই মাঠটা মানে তুলনা করা যাবে না যে এখানে আমি সল্টলেক স্টেডিয়ামে আছি, না আমি ইডেন গার্ডেনে আছি, না শহরতলির কোনো স্টেডিয়ামে আছি, একদমই না। এইখানে আছি আমি একদম বলাই যেতে পারে শাহপুর অঞ্চলের যাত্রা পঞ্চায়েত এলাকার গুমসুম গ্রাম, যে গ্রাম, সেই গ্রাম, প্রত্যন্ত গ্রামের মধ্যেই কিন্তু এই ধরনের একটা স্টেডিয়াম তৈরি করে। এই স্টেডিয়ামে ফলকে অনুব্রত মণ্ডলের নাম, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সহ একাধিক খেলোয়াড় অতিথিরও নাম রয়েছে। জাতীয় স্তরে অনেক খেলোয়াড় যেমন এসেছেন, তেমনি সিএবির অনেক আধিকারিকরাও এসেছেন এই মাঠে। তাহলে কি এত বড় স্টেডিয়াম সবটাই প্রভাব খাটিয়ে? যদিও মহিম শেখের অবশ্য দাবি দলের কোনো প্রভাব খাটিয়ে তিনি এসব করেননি। পাশাপাশি তিনি বললেন, আয় নিয়ে যদি কোনো সংস্থার মুখোমুখি হতে হয় তাতেও রাজি। অর্থটা সেটা কোথা থেকে পেল? অর্থ বলতে গেলে আমি তো শুরু থেকেই 2000 সাল থেকেই ব্যবসাতে ইনভলভ আছি। বিভিন্ন রকম ব্যবসা আমি করি। বিভিন্ন রকম বলতে গেলে আমি তারপরে আগে শুরুতেই কিছু ফার্ম টার্ম এইসব করতাম। তারপরে যখন আমি 2008-9 সালে আমি নিজের ইট ভাটা তৈরি করি। ইট ভাটা করার পরে কন্ট্রাক্টরি কাজ শুরু করি। একদিনে তৈরি হয় না। মাঠটা আপনার 96 সাল থেকে আজ 2026, এতটা টাইম ধরে খানিক করে জিনিস তৈরি হয়েছে। আর বেশি ডেভেলপটা যেহেতু হয়েছে, যখন আমাদের এখানে সিএবিরা বেশি খেলা দিতে লাগলো, তাদের কাছ থেকে যে ফান্ড এলো সেই ফান্ডও সমস্ত হয়েছে, সবই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্ট নিয়েছে। আমরাও কিন্তু জিএসটি দিয়ে যে সমস্ত জিনিস কেনা হয়েছে সবই কিন্তু ডকুমেন্টস আমার থেকে চাইছে। সব সেলিব্রিটি সবাই কি তাহলে ওই পার্টি করতে এসেছে বলে কি সবাই দুর্নীতিযুক্ত? তো এইটাকে ভাবতে হবে। আজকে এত বছরে এলো, কোথাও আমার নামটা আজকে এলো না, আজকে হঠাৎ করে কেন প্রশ্ন তোলা হলো? এত বছর আমাকে কোনো বড় নেতা বা কোনো জায়গায় কোনো মিটিং মিছিলে আজ পর্যন্ত কোনো জায়গাতে আমার ছবি দেখতে পাবে যে আমি কোথাও মানে ভাষণ দিয়েছি বা কিছু বলেছি? পূর্ত কর্মাধ্যক্ষ নামেই আমরা পুরো প্রভাব তাহলে কেন খাটানো? আমার ওই সব বিষয় নিয়ে মানে পলিটিক্যালি প্রভাব আমার কোনো নেই। আমার যেটুকু আছে মানুষের জনসমর্থন যে করেছি, তো সেগুলো সবই তো আমার মানে এর দিয়েই করা হয়েছে, লিগেলভাবেই করেছি। তো সেইটা যখন আমাকে কেউ বলবে, নিশ্চয়ই আমি সব রকমভাবেই দেখাবো এবং তারা দেখতেও পাবে। সব ডিপার্টমেন্ট অলরেডি দেখছে। তবে এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি শাসক দল বিজেপি। তাদের অভিযোগ, মহিম শেখ তৃণমূলের জামানায় কয়লা কারবারের সঙ্গে জড়িত ছিল। কিভাবে এত বড় স্টেডিয়াম তৈরি হলো, নিশ্চিত থাকুন তদন্ত হবে। চোর হাওয়াই চটি, আপনি শুনেছেন নিশ্চিতভাবে। তোমরা 25% নিয়ে 75% পাঠিয়ে দিও। এই মহিমরা কয়লার কালো টাকার 25% ব্যবহার করেছে। স্টেডিয়াম, ঘর, এই সমস্ত স্নান করার জায়গা, এই সমস্ত তৈরি করেছে 25%-এ, আর 75% তো কালীঘাটে গেছে। স্টেডিয়াম ভালো, খেলাও ভালো, মানুষকে, ছেলেদেরকে ক্রীড়া অংশগ্রহণ করা খুবই ভালো উদ্যোগ। কিন্তু এর পিছনে কে আছে, এর তদন্ত হওয়া দরকার এবং তদন্ত ভারতীয় জনতা পার্টির সরকার নিশ্চিতভাবে করবে। কে এই মহিম শেখ? শোনা যায় বিগত সরকারের আমলে বিভিন্নভাবে তিনি কয়লা কারবারের সাথে যুক্ত। নিশ্চিত থাকুন, জনতা জনার্দনের আশীর্বাদে সরকার এসেছে, তো এই ধরনের ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত হবে। আগামীতে কি মহিম শেখের স্টেডিয়াম তৈরি টাকার আয়ের উৎস জানতে কোন রকম পদক্ষেপ নেওয়া হয় কিনা নজর থাকবে সেদিকেও। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।